স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত সরাসরি আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শকের অনুষ্ঠানটিতে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করি। আজ আমরা করের মাধ্যমে সরকারের রাজস্ব আয়ের বিভিন্ন বিষয়ে কথা বলবো। এজন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ, আরও আছেন জাতীয় কর আইনজীবী ফেডারেশনের সভাপতি ডক্টর নুরুল আজহার। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। তো আমরা কর প্রসঙ্গের এবং সরকারের যে রাজস্ব আদায়ের পরিকল্পনা এবং এখন পর্যন্ত বাস্তবায়ন সব বিষয়গুলো নিয়ে আসলে আজকে আলোচনা করব। শুরুতেই আমরা যে গত 1 নভেম্বর থেকে যে আয়কর মেলা শুরু হয়েছে, আপনারা জানেন 7 দিনের আয়কর মেলা সব বিভাগীয় শহরে এবং জেলা পর্যায়ে হচ্ছে, উপজেলা পর্যায়ে হচ্ছে। তো সেই আয়কর মেলার যে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে অর্থমন্ত্রী বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। রাজস্বর এবছরের যে লক্ষ্যমাত্রা সেটা সম্পর্কে এবং আগামীতে বাজেট কীরকম হতে পারে, রাজস্ব আয় সেই হিসাবে কতটা বাড়াতে হবে, এসব বিষয়ে। তো আমরা একটা রিপোর্ট দেখে আসি, তারপরে আলোচনায় যাব। রাজধানীর আগারগাঁয় নির্মাণাধীন রাজস্ব ভবনে শুরু হয়েছে 7 দিনের আয়কর মেলা, যেখানে আয়করদাতাদের জন্য ইটিআইএন রেজিস্ট্রেশন, রিটার্ন দাখিল ও ই পেমেন্ট সহ সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কর দেওয়ার প্রক্রিয়া সহজ করার তাগিদ দেন এফবিসিসিআই সভাপতি। ব্যবসায়ীরাও ভ্যাট ট্যাক্স দিতে চায়, কিন্তু এটাকে আরেকটু সহজতর করা, আরও জনগণের কাছে নিয়ে আসা, এই যে নতুন পরিকল্পনা এনবিআর নিয়েছে। আমরা জাতীয় জীবনের সর্বস্তরে একটি রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার প্রয়াস চালিয়ে দেশের রাজস্ব ভাণ্ডারকে আরও বেশি শক্তিশালী করব। একই অনুষ্ঠানে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। অর্থমন্ত্রী জানান, করদাতার সংখ্যা বাড়িয়ে বড় অঙ্কের রাজস্ব আদায় করতে চায় সরকার। এমনকি রাজস্ব আয় বাড়িয়ে আগামী 2018-2019 অর্থবছরে 5 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা হবে বলেও জানান তিনি। এই বছরে 25 লাখ করদাতা পেয়ে যাবে। আমাদের দেশে কর প্রাপ্তি এবং সরকারি বাজেট এগুলো অত্যন্ত ছোট মানের। 2018-19 সালে হবে 5 লক্ষ কোটি টাকার বাজেট হবে এবং এখন মনে হচ্ছে এটা সম্ভব হবে। এবছর ঢাকা সহ সব বিভাগীয় শহরে 7 দিন এবং জেলা ও উপজেলা শহরে 4 দিনের আয়কর মেলার আয়োজন করা হয়েছে। আমরা রিপোর্টে দেখলাম, ডক্টর আব্দুল মজিদ আপনার কাছেই প্রথমে আসবো, যে এই যে আয়করদাতাদের যে উৎসাহ এবং তারা ভিড় জমাচ্ছেন মেলাগুলোতে, রাজধানী সহ বিভাগীয় শহর এবং জেলা শহরগুলো, এই যে মানে এই উদ্যোগ যেই এনবিআর এর, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটি অবশ্যই একটি সৃজনশীল এবং খুব কার্যকর উদ্যোগ। এটি মূলত প্রথম শুরুই হয় 2008 সালের দিক থেকে, যখন মনে করা হলো যে কর বিভাগের সাথে করদাতাদের দূরত্ব কমাতে হবে। এবং বিশেষ করে কর মেলার কনসেপ্টটাই ওই কারণেই আনা যে অফিসে এসে কর দেওয়ার ক্ষেত্রে অনেক সময় নানান ধরনের অ্যাডভাইস নিতে যেয়ে অনেকে সময়ের সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তা সেই জন্যে কর মেলাতে আসলে সকলে মিলে একটা দেখাশোনা। আর তার চাইতে এর বড় উদ্দেশ্যটা হচ্ছেই কর মেলা ওই সব জায়গাতে করা যেখানকার করদাতারা শহরে এসে বা দূরবর্তী অফিসে এসে 2-3 বার আসা যাওয়া করতে তাদের যে সমস্যা হয় সেটা, যার জন্য এটার কনসেপ্টটা মেন কিন্তু উপজেলা থেকেই মেন শুরু আর কি। এবার জাতীয় রাজস্ব বোর্ড একেবারে রুটিন করে দিয়ে বলে দিয়েছেন পরিষ্কার করে যে জাতীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, এমনকি উপজেলা পর্যায়ে 2-3টে উপজেলাকে একসাথে করে করে তারা তারিখ নির্ধারণ করেছেন। আমি মনে করি এটা অত্যন্ত প্রাতিষ্ঠানিক একটা রূপ পাচ্ছে এই বিষয়টি। কারণ ওই যে উপজেলার লোক, এখন কিন্তু আমাদের অর্থনীতি এত বেশি বিস্তৃত এবং ব্যাপৃত হয়ে গেছে যে অনেক লোক উপজেলাতে বাস করেন, তাদের আয়যোগ্য করযোগ্য আয় আছে। তো সুতরাং এই উপজেলার একজন লোকরে যদি একটা জেলা সদরে এসে কর অফিস খুঁজে তারপরে সেখানে যেয়ে দেওয়ার ব্যাপারে কোয়ারি করলে তার জবাব দিতে 2-3 বার আসা যাওয়া করতে যে অসুবিধাটা হয় বা হয়, সেই জন্যে এটা উৎসবমুখর পরিবেশে উপজেলাতে বসেই তিনি কিভাবে ইটিআইএন ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে টার্ম ফিল আপ করতে হবে, কীভাবে জমা দিতে হবে, এমনকি টাকা জমা দেওয়ারও তিনি করতে পারেন। তো এর ফলে হচ্ছে কি 2টা উদ্দেশ্য। একটা হচ্ছে ওর পক্ষে, করদাতার পক্ষে কর অফিসে আসার যে
বিড়ম্বনা, সেটার থেকে যেমন তাকে রেহাই দেওয়া। আরেকটা হচ্ছে কর অফিস সম্পর্কে ওই মানুষের যে একটা দূরত্বের একটা ধারণা একসময় ছিল যে করের অফিসের ইনকাম ট্যাক্সের লোক আসছে শুনলে দেখা গেছে বাজারের দোকানদার সব দোকান বন্ধ করে চলে যাচ্ছে। তো এই করের অফিসারকে আমরা কর দাতার কাছে নিয়ে যাচ্ছি, অর্থাৎ উপজেলা পর্যায়েও চলে যাচ্ছে, জেলা সদরে বা জাতীয় পর্যায়ে আছে। কর মেলার আরেকটা বড় কার্যক্রম হচ্ছে যে আধুনিকীকরণ, অর্থাৎ ইন্টারনেটে, তারপরে কি বলে অনলাইনে কিভাবে দিতে হবে, কিভাবে হিসাব করতে হবে, এই বিষয়গুলো একটা প্রচারের একটা সার্বিক সুযোগ পাওয়া যায়, সুযোগ মেলে এই মেলাতে। কারণ মেলায় যেয়ে অনেকে এটা জানতে পারেন, সহজে জমা দিতে পারেন, দেখতে পারেন। তা সুতরাং এই যে প্রায়োগিক যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো এনে দেয় এই কর মেলা। তা সুতরাং আমি মনে করি এটা অবশ্যই দিন দিন এর একটি সৌষ্ঠব বৃদ্ধি পাচ্ছে। এবং এবার জাতীয় রাজস্ব বোর্ড একেবারে একটা প্রাতিষ্ঠানিকভাবে নির্দিষ্ট দিন করে, যে নভেম্বর মাসকে এবং নভেম্বর মাসের 30 তারিখে কর দিবস বলে, এবং প্রথম সপ্তাহতেই, অর্থাৎ এই মাসে যেহেতু লাস্ট জমা দিতে হবে, প্রথম সপ্তাহে কর মেলা আয়োজন করাতে আমি মনে করি পরিস্থিতিটার একটা সার্বিক উন্নতি ঘটবে। হ্যাঁ, ডক্টর নুরুল হাজার, আপনার কাছে একটু আসছে যে আপনারা তো আসলে আয়করদাতাদের নিয়ে কাজ করেন, তো সেক্ষেত্রে এই ধরনের উদ্যোগ আসলে করদাতাদের মধ্যে কেমন প্রভাব ফেলছে? জি, ধন্যবাদ আপনাকে। এটা একটা নতুন কনসেপ্ট, পৃথিবীর কোনো দেশে এই ধরনের নাই, তবে আমাদের দেশে এটা প্রয়োজন এই কারণে, মানে কর ব্যাপারটা মানুষ আসলে গুরুত্ব সহকারে নেয় না। যেমন মনে করেন যে এখন এই বছর উপজেলা এবং জেলা লেভেলে এটা শুরু হয়েছে, দেখবেন যে প্রচুর করদাতা আছে সেখানে, কিন্তু তারা আগ্রহ প্রকাশ করে না, মানে তাদের কোনো কনসেপ্ট নেই, এই ব্যাপারে ধারণা নাই। তো এখন মনে করেন যে আমরা তো মানে কর আহরণকারী এবং কর প্রদানকারী, এর মাঝখানে আমরা লয়ার হিসেবে কাজ করি। তো আমাদের যে মূল দায়িত্বটা যে বোঝানো, যে মানুষের কর দেওয়া উদ্বুদ্ধ করা, এবং নীতিমালার মধ্যে একটু যথেষ্ট আছে সেই জিনিসগুলি, যে একটু আগে FBCC প্রেসিডেন্ট যেটা বলছে যে মানুষ কর দিতে চায়, তো কর দিতে পৃথিবীর সব দেশে, যে উন্নত দেশগুলি যারা আছে তারা সবাই দেখবেন কর দেওয়ার আগ্রহ আছে। কিন্তু এইখানে সমস্যা গেছে আমাদের দেশে কিছু কিছু জায়গায়, কিছু কিছু পয়েন্টে, সব জায়গায় আমি বলবো না, কিছু পয়েন্টে দেখা যাচ্ছে কর আহরণের ক্ষেত্রে একটা জটিলতার সৃষ্টি হয়। তো এই মেলার মাধ্যমে কিন্তু আপনি সবচেয়ে বড় জিনিস, যে এটা নতুন নতুন করদাতা আপনি সৃষ্টি করতে পারবেন, এবং যারা কর সম্পর্কে কোনো ধারণাই ছিল না তারা ব্যাপকভাবে কিন্তু এই কর মেলা সাড়া দিয়ে আসতেছে। এবং দেখবেন এতে দেখা যাবে যে এই বছর লাস্ট ইয়ারে 13 লক্ষ আপনার রিটার্ন জমা পড়ছে। আমাদের ধারণা যে মোহিত সাহেব বলছে, যে মাননীয় অর্থমন্ত্রী বলছে 25 লক্ষ রিটার্ন না জমা পড়লো, মনে করেন 20 লক্ষ কাছাকাছি আমাদের ধারণা যে এই বছর রিটার্ন সাবমিট করবে, কারণ সবাই উৎসুক যে কর দিতে চায়। সেই ক্ষেত্রে করের যেই এই সিস্টেমটা আরো সহজ সরল করতে হবে। মানে জটিলতার কথা বলছিলেন, মানে সেটা কি রকম জটিলতা? মনে করেন কিছু কিছু তো আইনের কিছু জটিলতা, যেমন মনে করেন যে 82BB আপনি দিলেন, কিন্তু দেখা যায় যে কোনো ক্ষেত্রে 93 দিয়ে ওপেন করা হয় বা 120 ধারা ওপেন করা হয়, যে কর কমিশনার যখন দেখে যে তার করের ভিতরে বা রিটার্ন সাবমিটের ভিতরে কোনো ধরনের ফাঁকি আছে বা পর্যাপ্ত পরিমাণে কর দেওয়ার যেটা ছিল সেটা দেয়নি, এই ধরনের কিছু কিছু জায়গা আছে। সেই ক্ষেত্রে ওই কিছুটা হ্যারাসমেন্ট হয় কিছু কিছু করদাতা, সেটাও এটা কমিয়ে নিয়ে আসতে হবে। তো আপনি যদি মধ্যম আয়ের দেশ করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু 1% করদাতা নাই। কিন্তু আপনি দেখবেন বিশেষ করে আপনি যদি ভিয়েতনামের দিকে তাকান, সেখানে 40% লোক কর দেয়, তারা আজকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তো আমাদের দেশে যদি সেটা আপনি চান, তাহলে অন্তত মিনিমাম 4% করের আওতা নিয়ে আসতে হবে। এতে মনে করেন যে আমাদের যে জনসংখ্যা আছে, সেই জনসংখ্যা 48 লক্ষ করদাতা সৃষ্টি করতে হবে। তো এইটা অবশ্য গভর্নমেন্ট একটা নিছে, আপনার আগামী 2030 সালের মধ্যে এই টার্গেট ফুলফিল করবে আর কি। তো এর মধ্যে যেসব করদাতা আছে তারা যথেষ্ট আগ্রহ প্রকাশ করে। তো কিছু কিছু করদাতার ক্ষেত্রেও জটিলতা আছে, কিছু যেমন মনে করেন যে হাইকোর্টে 24,572টা মামলা আছে, সেখানে গভর্নমেন্টের সরকারের 31,000 কোটি টাকা কিন্তু আটকে আছে, এটা লং টাইম পর্যন্ত আটকে আছে। সেই মামলাগুলি জটিলতা একমাত্র হয়েছে লোকবলের অভাব, বিচারপতিদের অভাব, সেখানে মামলাগুলি নিষ্পত্তি হচ্ছে না। আবার দেখবেন সার্কেল বা আপনার সার্কেলগুলি তো দেখা যায় লোকবলের কারণে এই সমস্যাগুলি সৃষ্টি হইতেছে। তো এই মামলা জটিলতাটা আসলে কমানোর উপায় কি, বা এখানে এইগুলো সমাধান হচ্ছে না কেন?
না, এটা হচ্ছে না, ওই যে হাইকোর্টেও সেরকম বিচারপতিদের শর্টেজ আছে এবং এই মামলার ব্যাপারে অনেক বিচারপতি শর্টেজ এবং অনেক বিচারপতির এই ব্যাপারে অভিজ্ঞতা না থাকার কারণে এবং আদালত খুবই কম, 2টা আদালতে বা 3টা আদালতে এই মামলাগুলি পর্যবেক্ষণ করা হয়। সেই ক্ষেত্রে মনে করেন এইটা একটা জটিলতা। আরেকটা যে জটিলতা আছে যে মনে করেন যে ডিপার্টমেন্ট থেকে যে ওই যে আপনার অডিটের নামে অনেক সময় হয়রানি করা হয়, সেই জিনিসটা বন্ধ করতে হবে। যারা প্রকৃতভাবে যারা ট্যাক্স দিতেছে ঠিক আছে, যারা দিতেছে না তাদের, যেমন মনে করেন অডিট, জি এনবিআর থেকে অনেক সময় কিছু ফাইলের উপর অডিট করা হয়, প্রতি বছর 5 to 10% ফাইল আপনার অডিটের আওতায় নিয়ে আসা হয়। ওই যে বললাম যে 93 ওপেন করা হয় অথবা 120 কমিশনার সাহেব ওপেন করে বলতে পারে যে আপনার এইটাতে দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে যারা কর দিতেছে রেগুলার তাদেরই কিছু কিছু ফাইল, আমি বলবো না সব, যে আপনার পর্যায়ক্রমে প্রতি বছর অডিটে ফেলা হয়। তো এতে একটা করদাতা কিন্তু হ্যারাসমেন্টের শিকার হলে সে কিন্তু কর দেওয়ার আগ্রহটা হারিয়ে ফেলবে, তখন সে মানে নিজের তরফ থেকে যে একটা উৎসাহ থাকে সেই উৎসাহটা পাবেন না। আরেকটা লক্ষণীয় বিষয় যে 1,38,000 আপনার লিমিটেড কোম্পানি আছে, কর্পোরেট বিজনেস যারা বলে আর কি, জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিস্ট্রেশন নিতে হয় যেটা, সেইখানে আপনি মাত্র 52,000 কর প্রদানকারী আছে। সেখানে আপনি মনে করেন 85,000ই তাদের কোনো ইটিনি নেই এবং এটা একটা চক্র সেইখানে, এবং ট্যাক্স ডিপার্টমেন্টের মাঝখানে একটা দালাল ফরিয়া এবং এর সাথে কিছু আইনজীবীও জড়িত আছে আমি মনে করি। তো এই চক্রটা মিলাই কিন্তু এই কাজটা করতেছে, এটা কিন্তু সঠিক না। আপনি যদি সঠিকভাবে বিজনেস করেন, আপনি কিছু হলেও সরকারের কর দেওয়া। এমনও অনেক ডাক্তার আছে দেখবেন প্রতিদিন, এমনও ডাক্তার আছে, গতকালকে আমার একজন বড় ব্যবসায়ী বলছে যে ভাই একটা ডাক্তার সে 50,000 টাকা ডেইলি ইনকাম করে, মানে তার ওই যে মনে করেন অ্যাবর্শন বিভিন্ন ধরনের ইয়ের কারণে। তো বললো যে সে তো নামমাত্র জানা মতে ট্যাক্স। আমি বললাম যে এটা তো যে সে একটা লাইন করে নেয় কোনো কর্মকর্তাদের সাথে, অনেক সময় আইনজীবীদের সাথে, তো দেখা যায় যে সে আপনার যদি আপনার 50,000 টাকা ডিলে হয়, তর্কের খাতিরে যদি মাসে 15 লক্ষ, 12 মাসে কত টাকা হয় দেখেন, সে টাকা দেয় মাত্র 10,000 বা 7,000 টাকা দেয়, আর ওদিক দিয়ে সে কিছু টাকা অবৈধভাবে ব্যবহার করে, যার কারণে তার ফাইলটা ঠিক থাকে। তো এখন দেখা গেল যে সে এটা তো একটা রাষ্ট্রের ভিক্ষা দেওয়া হলো। প্রথমে আপনার বুঝতে হবে যে আজকে দেখেন আমাদের ডোনার এজেন্সি মেইন হলো জাপান বা অন্যান্য বিশ্বের যে উন্নত দেশ, অস্ট্রেলিয়া, তারপর আমেরিকা। তো জাপান যে সেইখানে যারা কর প্রদান করে, স্যারও জাপানে ছিলেন, স্যার আরও ভালো করে বলতে পারে যে 5% নিচে কিন্তু 5%, কোনো সবাই কিন্তু করের আওতায় আছে। সেখানে মানুষ কর দেওয়ার ব্যাপারে খুব আগ্রহ প্রকাশ করে, কারণ সেখানে কোনো জটিলতা নেই। যেটা আপনার অ্যাক্সেস কর কাটবে, পরবর্তী বছরে আপনার সেটা অ্যাডজাস্ট করবে, অথবা দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টে সেটা রিফান্ড করে দিয়েছে। তো এই জিনিসগুলি যেগুলিতে অসামঞ্জস্য এবং সাংঘর্ষিক কিছু আছে আইন, সেই জিনিসগুলি পরিহার করতে হবে। তাইলে দেখবেন আপনি নতুন করদাতা সৃষ্টি হইতেছে, এবং একজন করদাতা যখন দেখবেন যে তার মুখে থেকে যদি শুনেন যে আমি কর দিতেছি, আমি কোনো হয়রানি, তার দেখা দেখি আরও 10 জন হবে। কিন্তু ওই লোকটা যদি বলে যে আমি হয়রানির শিকার হইতেছি, তাইলে দেখা যায় যে কর দেওয়ার আগ্রহ সে কিন্তু হারিয়ে ফেলবে। এরপরে আপনি দেখবেন বড় বড় মৎস্য খামারও আছে, গরুর ব্যবসায়ী আছে। আপনি দেখেন 1,35,000 গরু ছাগল কোরবানি হয়েছে এবছর। এমনও যে আমি চ্যানেলগুলিতে দেখলাম, টিভি চ্যানেলগুলি সবগুলি চ্যানেলে আমি দেখলাম যে এরকম ব্যবসায়ী আছে যাদের গরুর যারা বিক্রি করছে প্রায় এই হাটেই শুধু বিক্রি করছে 20 লক্ষ 50 লক্ষ টাকা, কিন্তু তাদের কোনো টিন নাই, তাদের কোনো ধারণা নেই। হয়তো তারা ট্যাক্স দিত যদি ধারণাটা থাকতো। এই কারণে যে উপজেলা যে জিনিসটা করছে বা জেলা লেভেলে, এটা কংগ্রেচুলেট করতে হয় সরকারের, যে এটা খুবই একটা বড় ধরনের স্টেপ নেওয়া হয়েছে রাজস্ব আহরণের ক্ষেত্রে। এখন দেখবেন এই ধরনের বড় বড় ব্যবসায়ীদের যদি আপনি নিয়ে আসতে পারেন, আমাদের দেশে যে ফার্মার, সেও দেখবেন যে এই যে কৃষির কাজের পরে যে সে মনে করেন মৎস্য খামারও বা কৃষিকাজের সাথে সম্পৃক্ত, তাদেরও মনে করেন যে মিনিমাম 1 লক্ষ টাকা মাসে ইনকাম, তাহলে 12 মাসে 12 লক্ষ টাকা। তর্কের খাতিরে হলে আপনার 10 লক্ষ টাকাও যদি হয়, সেও তো করের আওতায়। আপনার 2.5 লক্ষ টাকা বাদ দিয়ে বাকিটা তো আপনার ক্যালকুলেশন। এখানে কি মানে আইনের প্রয়োগ হচ্ছে না নাকি নিয়মগুলো না? এইখানে ব্যাপার হলো কি যে আপনি কর মেলা করে কিন্তু আপনি বড় বড় কর যারা করদাতা তাদের নিয়ে আসতে পারবেন। এতে কিন্তু উৎসাহিত হয় ছোট ছোট করদাতা যারা আগ্রহ প্রকাশ করে, আর টিএন দিয়ে আপনি কর শনাক্ত করতে পারেন। আমার একটা জমি বা একজন জমি একটা কিনবে, তার কিন্তু বাধ্যতামূলক টিএন নাম্বার নিতে হবে, তা নাহলে জমিটা রেজিস্ট্রেশন সেই ওই মুহূর্তের জন্য নিল। এইটাও কিন্তু টিএনের ক্ষেত্রে সংখ্যা বাড়লো, কিন্তু আপনার প্রকৃত করদাতা বাড়লো না। এখন প্রকৃত করদাতা বার করতে হলে আপনার এই যেসব জরিপ সার্কেল আছে, সেখান থেকে যে ইন্সপেক্টররা কাজ করে তাদের সৎ হইতে হবে, তাদের বুঝতে হবে যে রাষ্ট্র চলে জনগণের টাকা, জনগণের করের টাকা কিন্তু ওনাদের বেতন হয়। এই জিনিসটা যদি উনি বুঝে, তাইলে উনি তখন অবৈধ কাজটা কিছুটা হইলেও বিরত থাকবে। স্যার, একটু আপনি তো শুনলেন এই বিষয়গুলো যদি একটু বলেন, যে মামলা জটিলতা একটি বিষয়, কর ফাঁকির টেন্ডেন্সি একটি আছে, বিশেষ করে কর্পোরেট ট্যাক্সের কথাটা যদি বলেন, এটা আসলে সমাধানের উপায় কি? অ্যাকচুয়ালি হচ্ছে কি, আইন জটিল হয়, আইন প্রয়োগকারী এবং যার উপরে প্রয়োগ করা হয় তাদের উভয়ের অনভিজ্ঞতা এবং অন্য ধরনের ইচ্ছার বিরুদ্ধে মামলাগুলো হয়েছে। কিন্তু
বিভিন্ন পর্যায়ে মিসআন্ডারস্ট্যান্ডিং, আইনের ইন্টারপ্রিটেশনের অভাব ইত্যাদি ইত্যাদি কারণে মামলাগুলো হয়েছে আর কি। এবং এই মামলাগুলো যে প্রসেসে ওঠে সেই প্রসেস থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে আসলে একটা সময় সাপেক্ষ দীর্ঘ ব্যাপার হয়ে যায়, এবং এটাই বরং অনেকে মামলা করতে উৎসাহিত করে যে আমি কোর্টে একটা কেস করে দিয়ে দিলে আমার এইটা ডিসপোজাল হতে দেরি হবে, আমি বেশ পরে এই টাকাটা দিতে হবে হয়তো আমাকে, কিন্তু আমি পরে দেবো, এই যে একটা ইয়ের। তো সেই জন্য এখানে দ্রুত নিষ্পত্তির ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। তবে গত বছর 2-3-4 আগের থেকেই ওই যে এডিআর যেটা করা হয়েছে আর কি, আউট অফ দি কোর্টে একটা ইয়ের ভিতর দিয়ে, সেখানেও দেখা যাচ্ছে জটিল। আজহার যথেষ্ট বলেছেন, সব জায়গাতেই কার্যকর, উপযুক্ত এবং প্রম্পট লোকবলের অভাব, এটা একটা উদ্যোগেরও অভাব, এবং উদ্যোগের পিছনে কিন্তু মনোভঙ্গির ব্যাপার জড়িত, যে আমি এই মামলাটা আমি দ্রুত নিষ্পত্তি করব, যেভাবে হোক করব। তো এটাই এনবিআর গত বছর থেকে বা তার আগের বছর থেকে যেটা বলা হয়েছে, আমরাও জানিয়েছি তাদেরকে, সেটা হচ্ছে যে আপনি সমস্ত করগুলো যে 1,24,000 বললো, এগুলোকে যদি আপনি ক্লাসিফাই করেন, একটা কেস হয়ে গেলে কিন্তু আইডেন্টিক্যালি প্রায় 300 কেসের ওই রেফারেন্সে কিন্তু ওটা শেষ হয়ে যাবে। তো এইভাবে কেসগুলোকে ক্লাসিফাই করে, এবং আদালতের আগে তো এই বিশেষ আদালত ছিল না, এখন হয়েছে, সেখানে তারা করে এটাকে নিষ্পত্তির চেষ্টা করতে হবে। কারণ আপনি যত নিষ্পত্তি করতে পারবেন তত নতুন মামলা হওয়াটা নিরুৎসাহিত হবে। এরা যদি দেখে যে নিষ্পত্তি হতে দেরি হয় বা করা যায় বা করানো যায়, তাহলে কিন্তু মামলা হতেই থাকবে, এটা একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা হচ্ছে যে নানান ধরনের বিষয়ে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যে আমরা আছি একটা বিশেষ পর্যায়ে, আমাদের অধিকাংশ করদাতারা অনভিহিত, তারা জানেন না ভালো, তাদের কাছে যাওয়ার ব্যাপারেও আমাদের পদ্ধতিগত সীমাবদ্ধতা আছে, তাদেরও আসার ব্যাপারে সীমাবদ্ধতা আছে। আমার কর জিডিপি রেশিও 10 আর 11-র ভিতরে ঘুরছে, হওয়া উচিত 15 বা 16। এই কারণেই আমাদের চারিদিক থেকে একটা পুশ বা আন্দোলনের একটা প্রয়োজনীয়তা বিশেষভাবে আসছে, যার জন্যই কিন্তু আমাদের আপনি দেখবেন যে প্রতি বছর যে অর্থবিধিতে যে সমস্ত এগুলো আনা হচ্ছে, সেগুলোকে দেখে আপাতত মনে হবে যেন যে আইনগুলোকে আরও জটিল করা হয়ে যাচ্ছে, কিন্তু আসলে না, এটা জটিল করার বিষয় না, এটা করা হচ্ছে যে অনেক ধরনের সীমাবদ্ধতা আছে, সেটাকে ঠিক করা। তবে সেই জন্য আমি মনে করি এখানে যেহেতু আমার অধিকাংশ করদাতা, যেমনটি এফবিসিআর সভাপতি মহোদয় বললেন, কর দিতে চান, কর দেওয়ার যদি একটা পরিবেশ তৈরি করে দেওয়া যায়, সুযোগ সুবিধা সহজ করা যায়, সেই জন্যে এই পর্যায়টা, এই সময়টাতে যখন আমাকে করতে হচ্ছে, কাউকে মানে উদ্বুদ্ধ করার পর্যায়ে আছি, সবাই উদ্বুদ্ধ হয়ে গেলে, করদাতা হয়ে গেলে, তখন আপনি কঠিন কঠিন আইন করেন, এবং সেই আইন পালনের জন্য আপনি যথাযথ ব্যবস্থায় যান, সব ঠিক আছে। কিন্তু এখন আমার যখন উদ্বুদ্ধ করতে হবে, যে আজহার আরও একটা বলেছেন, একজন যিনি এক্সিস্টিং করদাতা, তিনি যদি দেখেন বা বোঝেন, বা এই মেসেজ যদি যায় যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট বা ইত্যাদি, তখন তো নতুন করদাতা আসবে না। সেই জন্য একটা ইউজার ফ্রেন্ডলি, করদাতা বান্ধব একটা পরিবেশ কিছুদিনের জন্য হলেও তৈরি করতে হবে, আনটিল অ্যান্ড আনলেস আই ব্রিং অল দ্য পিপুল উইদিন দি অ্যাম্বিট অফ দি ট্যাক্সেশন। সুতরাং আমরা কিন্তু একটা বিশেষ পর্যায়ে আছি, আমি একই সাথে কঠিন কঠিন আইনও তৈরি করলাম, আবার ওদিকে বললাম যে ঠিক আছে আসেন, এই দুটোর সাথে বেঁধে। আরেকটা হচ্ছে আমাদের দেশে, আরেকটা ছোট্ট পয়েন্ট বলে নেই, সেটা হচ্ছে আমাদের দেশের সমাজে আমি মনে করি সাধারণ হিসেবে প্রায় 8% করদাতা হচ্ছেন অসাধারণ করদাতা, আর 92% হচ্ছে সাধারণ করদাতা। এখন আইন যখন আমি একটা তৈরি করি, হয়তো অসাধারণ করদাতার ফাঁকিকে ধরবার জন্য আমি আইনটা করলাম, খুব কঠোর একটা আইন, দেখা গেল যে সেখানে আমার যা ওর বিবর্তন, তার চাইতে ওই 92%-এর উপর যে, তারপরে যার জন্য লোকে বলে থাকে যে এক্সিস্টিং করদাতার উপরে যে এই আসলে আইনের এটা পড়ে, এটাও খুব বিশেষভাবে ওই যে দুষ্টের দমন শিষ্টের পালন, এই দৃষ্টিভঙ্গি থাকতে হবে। অর্থাৎ আমি বুঝতে পারছি বা বোঝা যাচ্ছে যে একজন বড় করদাতা, আমার ভাষায় অসাধারণ করদাতা, একটা দাগে, একটা ফাইলে যদি ফাঁকি দিতে পারেন, তাতে যে পরিমাণ টাকা ইনভলভ হয়, তার চাইতে 35,000 সাধারণ করদাতার কর যোগ করলে তেমন। সুতরাং আই হ্যাভ টু ট্রেড অফ করতে হবে। আমি কি এই 35,000 লোকের পিছনেই ওই অবজেকশন দিতে দিতে আর তার পিছনে অডিট করতে করতে আমার এই স্বল্প লোকবল বা স্বল্প সময় নিয়ে ব্যয় করব, না আমি এনার প্রতি বিশেষভাবে মনিটরিং এবং করা, এবং সব কিছুর উপরে আমি মনে করি, যেমন আজহার একটু আগে বলছিলেন, যে আমাকে অত্যন্ত বস্তুনিষ্ঠ হতে হবে, বস্তুনিষ্ঠ, কর্মনিষ্ঠ, এবং এটা হতে হবে এই জন্যেই যে এই রাজস্ব আহরণ শুধু সরকারের
ওই রাজস্ব আয় ইনকাম বাড়াবার জন্যই না, শুধু রাজস্ব আহরণ যথাযথ হওয়াটাও সমাজের বন্টন বৈষম্য, সম্পদ বৈষম্য বা অন্যান্য বৈষম্য এটা দূরীকরণেরও একটা উপায়। তা সুতরাং আমি যদি ওই যে কথা আছে ডিম আগে না মুরগি আগের মতন পরিস্থিতিতে আমি যদি দেখি যে না প্রচুর হয়ে যাক তারপরে আমি ব্যবস্থায় যাব, না আমি হওয়ার আগে আমি তাকে প্রতিরোধ করব বা ব্যবস্থা, যেমন আমাদের দুর্নীতি দমন কমিশন মানে কি বোঝায়, দুর্নীতি হয়ে গেলে একটা অভিযোগ আসলে তারপরে ওটার কার্যক্রম শুরু হলো, এটা না। তা সেই জন্যই এমন ধরনের কর্মসূচি নিতে হবে যে যাতে এই ধরনের ফাঁকি দেওয়ার বা বড় ফাঁকি দেওয়ার পথ বা সুযোগগুলোকে ঠিক মতন বন্ধ করা যায়, দেখা যায়। এর জন্যে এনবিআরকে কেস টু কেস বেসিসে গবেষণা করে, এটা কিন্তু মেধার কাজ আমি মনে করি, করের যে ক্যালকুলেশন যে হিসাব এটা কিন্তু এটা মেধাভিত্তিক একটা বিষয়। তা সুতরাং সেই ধরনের বিষয়গুলোকে ঠিক রেখে এবং এই যে নতুন নতুন অর্থবিধিতে যে সমস্ত পরিবর্তনগুলো আনা হয়, যেমন এবার লক্ষ্য করা গেল যে প্রতি বছর যেন মনে হচ্ছে এই সংশোধনের মাত্রাগুলো বাড়তেছে। যেখানে একটা নতুন আয়কর আইন সংশোধিত হয়ে আসতেছে সেখানে আমরা যদি প্রতি বছর এই আস্তে আস্তে ছোটো এই সংশোধনগুলো যদি বেশি বাড়াতে থাকি তাহলে ওইগুলোর দিকে মানুষের বেশি যাবে। যেমন গত বছর হয়তো আমি বললাম যে এখানে এই আপনার ইনভেস্টমেন্টের সুযোগ এত আছে, ঠিক তার পরের বছর যে আবার দেখা গেল না আমি ওখানে আবার আরেকটু বললাম, আবার তারপরের বছর দেখলাম যে আবার আরেকটা বললাম। এতে হয় কি এই নলেজটা সবার কাছে সমানভাবে পৌঁছায় না, এতে জটিলতা হয়। সুতরাং এইসব ক্ষেত্রেও এই আইন সংশোধনের ক্ষেত্রেও পরিবর্তনের ক্ষেত্রেও মিনিমাম 3-4 বছর একটা সময় থাকা উচিত, দেওয়া উচিত যে এটা আমি বললাম এটা আমি করি দেখি কেমন হচ্ছে। সুতরাং আমি যদি প্রতি বছরই প্রচুর আইন সংশোধন করতে থাকলাম এবং এগোতে থাকলাম, তখন ওই যে অনেক সময় হয় কি, যেমন ওই যে কিছুক্ষণ আগে উনি বলতেছিলেন যে আমরা একটা সিলিং পর্যন্ত হয়তো বললাম যে ঠিক আছে কর দিতে হবে ইত্যাদি, কিন্তু আমার একই সাথে দেখতে হবে এতে যে আমার করের ফাইল বাড়বে, বা এই যে আমি বলছি যে প্রচুর 26 লাখ বা 30 লাখ লোক করদাতা হোক, তাহলে আমারও প্রস্তুতি আছে কিনা যে 30 লাখ ফাইল হলে সেই 30 লাখ ফাইল আমি মনিটর করতে পারবো কিনা। শুধু আমি করদাতা বাড়ালাম ঠিকই, কিন্তু আমি খোঁজ রাখলাম না। যেমন এই গত 2-3 বছরে আপনি দেখবেন বা এমনিও এটার সোর্স আমাদের অ্যাড সোর্সের কিন্তু আয় বাড়ছে, অ্যাড সোর্স থেকে কেটে নিচ্ছি কি ব্যাংক হয়তো 10% তার কাছ থেকে কেটে নিচ্ছে, কিন্তু যার কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে তার যদি ইটিআইএন ফাইল না থাকে তাহলে আমি ওই টাকাটা কোথায় এটা অ্যাকাউন্ট ফর করব। প্লাস আমার ওই করদাতাকে তো ডাকা উচিত যে ভাই আপনার তো দেখা যাচ্ছে আপনি এত কর দিচ্ছেন বা দিচ্ছেন, কিন্তু আপনার তো ফাইল নাই। তো সুতরাং এটাই করা। তো সুতরাং আমাকে একই সাথে যে ব্যবস্থায় আমাকে যেতে হবে সেই ব্যবস্থাটা যেন আমি বাস্তবায়ন করতে পারি, সেই বাস্তবায়ন করার মতন আমার মানে লোকবল এবং সক্ষমতাটাও লাগতে হবে। নইলে কিন্তু আমি শুধু বললাম, সবাইকে বললাম, বলে পরে আবার আমি দেখলাম যে ওইটা ফলো আপ করতে পারছি না। সেই জন্য নুরুল স্যার আপনার কাছে এটা আছে মানে সেই সক্ষমতাটা আসলে আমাদের বাড়ছে না কেন আর কি মনে হচ্ছে? না স্যার তো অনেক মূল্যবান কথা, স্যারের এইখানে আর টাচ করার কোন শেষ। স্যার তো বলছে যে আপনি করদাতা সৃষ্টি করলেন, কিন্তু একটা করদাতার মধ্যে মনে করেন 200টা করদাতা যত পরিশ্রম করে আপনি পাইতেন, একটা করদাতার মধ্যে সে ফাঁকিটা রয়ে গেছে। তো স্যার তো এইখানে যথেষ্ট। আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে 2টা পয়েন্ট, একটা হলো যে আপনার কালো টাকার ব্যাপারটা আর আয়করের জালিয়াতি, এই রেকর্ড স্যারও কিন্তু চেয়ারম্যান ছিলেন, ওই পরিমাণ কিন্তু তখন কোনো সময় এইরকম ঘটনা ঘটে নাই। রিসেন্ট যে কয়েক মাস আগে যে ঘটনা ঘটছে, আপনার জাল চালানের মাধ্যমে, জাল সনদের মাধ্যমে কয়েক শত কোটি টাকা লোপাট হয়েছে এবং এদের সাথে জড়িত আছে ফরিয়া, দালাল এবং ইনকাম ট্যাক্সের কিছু মানে স্টাফ সহ আর কি, প্রায় 111 জন। এর মধ্যে 9 জন সাসপেন্ড হয়েছে, 11 জন চাকরি রাইখা পালায় গেছে এবং বাকিগুলি প্রক্রিয়াধীন। এখন আমার প্রশ্ন হলো যে এই জালিয়াতিটা বন্ধ করতে হবে, বিশেষ করে আয়কর ডিপার্টমেন্টের যারা এখানে যদি আইনজীবী যদি জড়িত থাকে, আমি অবশ্যই মনে করি তাদের আইনের আওতায় আনে তাদের বিচার করা উচিত। তা না হলে আপনার যে টার্গেট ফুলফিল করার এটা কিন্তু হওয়াটা খুব কঠিন। আরেকটা যেটা একটা ধারা আছে 19-এর 5টা বি আর কি, হ্যাঁ, ওই 5বিতে আপনার যেই ধরনের এখানে ফ্ল্যাট জমি বা ফ্ল্যাট বা অফিস কিনলেন সেই ক্ষেত্রে স্কোয়ার মিটার হিসাবে আপনি একটা ট্যাক্স দিয়ে আসবেন। তো সেইটা যদি হাই হয় তখন আপনি এই যে ব্ল্যাক মানিটারে আমাদের দেশে এখন বলা হয় নতুন করে অপ্রদর্শিত আয়, এই অপ্রদর্শিত আয়টাই ব্ল্যাক মানি। তো এই টাকাটা যখন আপনি দেশে রাখতে পারবেন তখন এটা, এই যে স্যার যেটা বলছে যে আপনি প্রতি বছরই ইনকাম ট্যাক্সের নতুন নতুন ধারা সংযোজন করেন, উপধারা সংযোজন করেন, একটা অবলোপন করেন, আরেকটা মানুষের উপরে কাঁধে চড়ায় দেন, এতে কিন্তু মানুষ অনাগ্রহ প্রবেশ। একটা আইন করবেন আপনি অন্তত মিনিমাম 5 থেকে 10 বছর যেন থাকে, তাহলে হবে কি আপনার নেটে চলে আসবে।
নেটে চলে আসার পরে যখন মানুষের সক্ষমতা থাকবে, আমার যদি 5,000 টাকা থাকে আমি 2,000 টাকা দিতে কিন্তু আমি দ্বিধাবোধ করবো। আমার কাছে যদি 2,000 টাকা থাকতে আর আপনি যদি আমার কাছে তার 1800 টাকা, আমি কিন্তু দিব না। সেই ক্ষেত্রে দেখা যায় যে এই যে বিরাট অংশ একটা অপ্রদর্শিত অর্থ বা ব্ল্যাক মানি, সেটাই যে বিভিন্ন দেশে চলে যাচ্ছে, যেমন সেকেন্ড হোম, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, তারপরে এই যে স্যার যেটা বলছেন যে ব্যাংকে আমাদের যাদের টিন নাই বা টিএন নাম্বার নাই, তাদের কিন্তু আপনার 15% কর কেটে নেওয়া হয়। কেটে নেওয়া কী হইলো? আপনি দেখেন বেসিক ব্যাংক থেকে এই 2 ভাই মিলে বিসমিল্লাহ গ্রুপ 1100 কোটি টাকা নিয়ে গেল। আপনি সোনালী ব্যাংকের আপনি দেখেন, এগুলি সব মামলা প্রক্রিয়াধীন, যুগের পর যুগ, মাসের পর মাস, বছরের পর বছর চলতেছে, কিন্তু এখান থেকে কোনো বেনিফিট কিন্তু সরকারও পাচ্ছে না, জনগণও পাচ্ছে না। এখন সরকার না পালে সরকার কিভাবে রাষ্ট্র এই জনগণের কালভার্ট, ব্রিজ, ফ্লাইওভার বা অন্য যে সুযোগ সুবিধা এটা কিভাবে দিবে? তাহলে এই বিষয়গুলোর ক্ষেত্রে তো এনবিআর সবসময় নতুন নতুন উদ্যোগ নিচ্ছে, সেগুলো কি যথাযথ হচ্ছে না? না, উদ্যোগ ওইটা নিলে হবে না, খালি আপনি ধারা উপধারা চেঞ্জ করে তারপর 16,000 টাকা বেতন পাইলে তাদের করে নেট নিয়ে আসবেন তা না। আপনার ধরতে হবে যারা এই যে, যেমন মনে করেন দুদকের ব্যাপারটা স্যার বললো, সেটা আপনি নিয়ে আসতে হবে যে যারা এই বৈধ কাজের সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলে পরবর্তীতে এই এইরকম ঘটনা দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা থাকবে না। এটা গেল একটা। আরেকটা জিনিস হলো যে আপনি জানেন যে জার্মানিতেও কিন্তু ব্ল্যাক মানি ছিল প্রচুর, ওইখানে কিন্তু আইন অবলম্বন করা হয় না, মানে আইনটা বাদ দেওয়া হয়। সংক্ষেপে বলুন, আমাদের হাতে সময় নেই। সেই ক্ষেত্রে আপনি আইনটা কিন্তু থাকবে, অটোমেটিক দেখবেন আপনি যখন মানুষ যখন এই টাকা ইনভেস্ট করতে পারবে, আপনি মনে করেন এখন 15% মিনিমাম ট্যাক্স দিয়ে তারপরে ব্ল্যাক মানিটা হোয়াইট করতে, সেটার আপনি 5% নিয়ে আসেন না কেন? সমস্যাটা কোথায়? 5%-এর যদি সরকারের রাজস্ব আসে আর টাকাটা যদি বৈধভাবে আমার দেশে আমারই আরেক ভাই যদি এইটা ইনভেস্ট করে এই দেশে কলকারখানা তৈরি করে বা ইন্ডাস্ট্রি তৈরি করে, সেখানে যদি 50,000 একটা কোম্পানিতে যদি 50,000 লোক প্রোভাইড হয়, তাহলে তো আমার দেশে বেকার সমস্যা থাকতে। তো আপনি যদি এটা 15% করেন, তখনই তো সে টাকাটা পাচার করার জন্য উদ্বুদ্ধ হবে যে আমি মালয়েশিয়া গেলে তো আমার 2% ট্যাক্স দিতে হয় না, সেখানে আমি আরামায়েশে থাকতে পারবো, সেখানে করতে পারবো। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য এবং মূল্যবান আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।